নমস্কার, প্রকৃতির ইউজার ম্যানুয়াল আপনারা দেখছেন। আজ পর্ব 5। আজকের ভিডিও শুরু করছি একটি খুব সাধারণ প্রশ্ন দিয়ে। আপনি আজ দুপুরে যে ভাত খেলেন, যে ডাল খেলেন বা যে ফলটি খেলেন, সেগুলো এখন কোথায়? সেগুলো কি এখনো আপনার পাকস্থলীতে আছে? না, কয়েক ঘন্টা পর সেগুলোর কোনো চিহ্নই আর খুঁজে পাবেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই খাবারই ধীরে ধীরে আপনার রক্তের অংশ হয়, আপনার কোষের শক্তি হয়, আপনার পেশির অংশ হয়, আপনার হাড়ের অংশ হয়, এমনকি ভবিষ্যতে আপনার শরীরের নতুন কোষ তৈরির কাঁচামালও হয়ে ওঠে ওই খাবারগুলো। একবার ভেবে দেখুন, একটি আম কিভাবে মানুষের চোখের কোষের অংশ হয়ে যায়, এক মুঠো ডাল কিভাবে পেশির টিস্যুতে রূপ নেয়, একটি গ্লাস জল কিভাবে রক্তের ভেতরে প্রবাহিত হয়। এই রূপান্তরের গল্পই মানবদেহের সবচেয়ে বড় বিস্ময়গুলির একটি। আজ থেকে 1000 বছর আগে ভারতের বৈদ্যরা এই রূপান্তরকে বোঝার চেষ্টা করেছিলেন। তারা বলেছিলেন, শরীর একদিনে তৈরি হয় না, খাবার সরাসরি শরীর হয়ে যায় না, বরং খাবার ধাপে ধাপে পরিবর্তিত হয়ে 7টি স্তর অতিক্রম করে শরীরকে নির্মাণ করে। এই ধারণার নামটাই সপ্ত ধাতু। কিন্তু এটি কি শুধুই একটি প্রাচীন বিশ্বাস, নাকি এর মধ্যে এমন কিছু পর্যবেক্ষণ আছে যা আজও আমাদের ভাবতে বাধ্য করে? আজ আমরা সেই যাত্রাটা শুরু করব। গত পর্বে আমরা ত্রিদোষ সম্বন্ধে আলোচনা করেছি। আমরা বুঝেছি ত্রিদোষকে রহস্যময় পদার্থ হিসেবে নয়, বরং শরীরের কার্যপ্রবণতার একটি প্রাচীন ব্যাখ্যা হিসেবে দেখা উচিত। আজ আমরা আরেক ধাপে এগোবো, কারণ শুধু শরীর কিভাবে কাজ করে তা জানলেই তো হবে না, শরীর কিভাবে তৈরি হয় সেটাও তো জানতে হবে। আয়ুর্বেদের ভাষায় এই নির্মাণের গল্পই হলো সপ্ত ধাতু। ধাতু শব্দের অর্থ কি? এখানেই একটি বড় ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবেন ধাতু মানে লোহা, তামা, সোনা, রূপো। কিন্তু আয়ুর্বেদের ধাতু শব্দের অর্থ সম্পূর্ণ আলাদা। সংস্কৃত ভাষায় ধাতুর অর্থ হচ্ছে ধারণ করা, যা শরীরকে ধারণ করে, যা শরীরকে গড়ে তোলে, যা শরীরকে টিকিয়ে রাখে। তাই ধাতু মানে বডি বিল্ডিং টিস্যু বা শরীরকে ধারণকারী মৌলিক স্তর। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। আজকের আধুনিক অ্যানাটমি বইয়ে সপ্ত ধাতু নামে কোনো অধ্যায় নেই। আবার আয়ুর্বেদের গ্রন্থে কোনো সেল ডিএনএ বা মাইটোকন্ড্রিয়ার ভাষাও নেই। দুটি ভিন্ন যুগের, দুটি ভিন্ন ভাষা, তবুও দুটির লক্ষ্য কিন্তু একটাই, মানব শরীরকে বোঝা। কেন 7টা? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 5টি নয় কেন, 10টি নয় কেন? আয়ুর্বেদের চিকিৎসকরা দীর্ঘ পর্যবেক্ষণের পর মানবদেহকে 7টি প্রধান ধারণকারী স্তরে ভাগ কেন করেছিলেন? তাদের মতে আমরা যে খাদ্য গ্রহণ করি তা ধীরে ধীরে রূপান্তরিত হয়ে 7টি স্তরকে পুষ্টি যোগায়। এই 7টি স্তর হলো, প্রথমে রস, তারপরে রক্ত, তারপরে মাংস, তারপরে মেদ, তারপরে অস্থি, তারপরে মজ্জা, তারপরে শুক্র বা আর্তব। এখানে শুক্র বলতে শুধু পুরুষের শুক্রাণু বোঝানো হয়নি, আর আর্তব বলতে শুধু মাসিক বোঝানো হয়নি। আয়ুর্বেদের বিস্তৃত আলোচনায় এগুলোকে প্রজনন ক্ষমতা ও বংশধারার সঙ্গে সম্পর্কিত শেষ ধাতু হিসাবে বর্ণনা করা হয়েছে। এই বিষয়টি আমরা পরে আলাদা একটা পর্বে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করব। একটি ছোট্ট গল্প ভাবুন। আপনি একটা আম গাছ লাগালেন, আজ কি ফল পাবেন? না। প্রথমে বীজ, তারপর চারা, তারপর ডাল, তারপর পাতা, তারপরে ফুল, তারপরে ফল। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। মানব শরীরও ঠিক তেমনি। আমরা অনেক সময় ভাবি আজ থেকে ভালো খাবো, কাল থেকে শরীর বদলে যাবে। আজ থেকে ব্যায়াম করলেই কাল সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রকৃতি কি এভাবে কাজ করে? না। শরীর সময় নেয়, কোষও সময় নেয়, হাড় সময় নেয়, ঘুমও সময় নেয়, পুনর্গঠন সময় নেয়। এই ধৈর্যের দর্শনই সপ্ত ধাতুর অন্যতম শিক্ষা। এখন প্রশ্ন আসে, আধুনিক বিজ্ঞান কি বলে? খাবার সরাসরি শরীর হয়ে যায়? বিজ্ঞান বলছে না। খাবার প্রথমে হজম হয়, তারপর ছোট ছোট অণুতে ভেঙে যায়, তারপর রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছায়,
কোষ সেই উপাদানগুলো ব্যবহার করে, নতুন প্রোটিন তৈরি করে, নতুন কোষ তৈরি করে, পুরনো কোষ মেরামত করে এবং নিরন্তর শরীরকে পুনর্গঠনের কাজ করে। অর্থাৎ আধুনিক বিজ্ঞানও বলছে শরীর একটি চলমান নির্মাণ কার্য। আয়ুর্বেদে বলছে শরীর ধাপে ধাপে গড়ে ওঠে। ভাষাটা আলাদা, ব্যাখ্যার ধরনটা আলাদা, কিন্তু দুটোই কিন্তু একটা গভীর সত্যের দিকে আমাদের আঙুল দিয়ে ইঙ্গিত করছে। মানুষ প্রতিদিন নতুন করে নিজেকে নিজে নির্মাণ করছে। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দেয় স্বাদের উপর, কম গুরুত্ব দেয় পুষ্টির উপরে, আর সবচেয়ে কম গুরুত্ব দেয় শরীর সেই পুষ্টিকে ব্যবহার করতে পারছে কিনা সেই দিকে। ভাবুন, একটা বাড়ি বানাতে সেরা মানের ইট কিনলেন, কিন্তু রাজমিস্ত্রি কাজই করলো না, তাহলে বাড়ি তৈরি হবে কি? না। ঠিক তেমনি শুধু ভালো খাবার খেলেই হবে না, হজম ক্ষমতা ভালো চাই, শোষণ ভালো চাই, ঘুম সঠিক চাই, প্রত্যহ শরীর চর্চা চাই, মানসিক অবস্থা সুস্থ থাকা চাই। সব কিছু মিলে শরীর সেই খাবারকে ব্যবহার করতে পারে। এই কারণে সুস্থতা শুধু খাবারের গল্প নয়, এটি পুরো জীবন যাপনের গল্প, যেটা আজকে আমরা ভুলতে বসেছি। আজ আমরা তাহলে কি জানলাম? সপ্তধাতু মানে 7টি রহস্যময় স্তর নয়, এটি মানবদেহের নির্মাণ ও পুষ্টিকে বোঝার একটা প্রাচীন কাঠামো। কিন্তু এই 7টি ধাতুর মধ্যে প্রথম ধাতু রস। কি এটা? কি শুধু রস বা তরল, নাকি এর অর্থ আরো গভীর? আর কেন আয়ুর্বেদ বলছে সবকিছুর শুরু রস থেকেই? আপনি যদি একটা বিশাল অট্টালিকা নির্মাণ করতে চান, তাহলে কি প্রথম দিনেই ছাদ তৈরি করবেন? অবশ্যই না। প্রথমে ভিত, তারপরে স্তম্ভ, তারপরে দেওয়াল, তারপরে ছাদ। প্রকৃতি সবসময় ধাপে ধাপে কাজ করে, কখনো তাড়াহুড়ো করে না। একটি শিশুও জন্মের পর একদিনে বড় হয়ে যায় না, একটি বীজও এক রাতে বটগাছ হয় না। তাহলে মানব শরীর কি একদিনে তৈরি হবে? আয়ুর্বেদ বলছে না, শরীরও একটি চলমান নির্মাণ প্রকল্প। প্রতিদিন, প্রতিটি মুহূর্তে আপনার শরীর নিজেকে নতুন করে গড়ে তুলছে। আজ আমরা সেই নির্মাণের প্রথম কয়েকটা ধাপ বুঝবো। রস শব্দটি শুনলেই আমরা অনেক সময় ফলের রসের কথা ভাবি, কিন্তু আয়ুর্বেদের রস তার চেয়ে অনেক বড় ধারণা। রস মানে যা পুষ্টি বহন করে, যা শরীরের প্রতিটি অংশে জীবনের সঞ্চার করে, যা প্রথমে খাদ্য থেকেই তৈরি হয়। প্রাচীন আয়ুর্বেদে রসকে শরীরের প্রথম পুষ্টি ধারা হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে একটা সতর্কতা জরুরি। রসকে সরাসরি রক্ত বলা ঠিক নয়, আবার শুধু লসিকা বলাটাও ঠিক নয়। আয়ুর্বেদের রস একটি বিস্তৃত ধারণা। আধুনিক বিজ্ঞানের ভাষায় খাবার হজম হওয়ার পর পুষ্টি অন্তর থেকে শোষিত হয়, রক্ত ও লসিকা তন্ত্রের মাধ্যমে শরীরে পরিবাহিত হয় এবং কোষগুলোর কাছে পৌঁছে যায়। এই সামগ্রিক পুষ্টি পরিবহনের ধারণার সঙ্গে আয়ুর্বেদের রসের কিছু ধারণাগত মিল খুঁজে পাওয়া যায়, তবে এগুলোকে এক করে দেখা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। দুটোকে আলাদাভাবে ভাবাই ভালো। ভাবুন, একটি গ্রামের সব বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব একটি পরিবহন ব্যবস্থা। খাবার ভালো হলেও যদি পরিবহন ব্যবস্থাটা ভেঙে পড়ে, তাহলে অনেক মানুষই কিন্তু না খেয়ে থাকবে। ঠিক তেমনি শুধু খাবার ভালো খেলেই হবে না, সেই পুষ্টি শরীরের প্রতিটি কোষ পর্যন্ত পৌঁছাতে হবে। দ্বিতীয় ধাতু হচ্ছে রক্ত। আমরা সবাই এই শব্দটা জানি, কিন্তু আয়ুর্বেদের রক্ত ধারণা শুধু লাল তরলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি জীবনী শক্তি, অক্সিজেন বহন, পুষ্টি পরিবহন এবং জীবন্ত টিস্যুর সক্রিয়তার প্রতীক হিসেবে বর্ণিত আছে। আধুনিক বিজ্ঞান বলছে, আজ আমরা জানি রক্তের ভেতরে রয়েছে লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা, প্লেটলেট, প্লাজমা। প্রতিটি অংশের আলাদা দায়িত্ব রয়েছে। রক্ত অক্সিজেন বহন করে, রক্ত রোগ প্রতিরোধে সাহায্য করে, পুষ্টি পরিবহন করে, বজ্র পদার্থ অপসারণের ভূমিকা রাখে। এখানে আধুনিক বিজ্ঞান এবং আয়ুর্বেদের পর্যবেক্ষণের মধ্যে কিছু কার্যগত সদৃশ্য তো দেখাই যায়। আপনি কি কখনো ভেবেছেন রক্ত কেন এত গুরুত্বপূর্ণ? কারণ যেখানে রক্ত পৌঁছায় না, সেখানে কোষও বাঁচে না। তাই আয়ুর্বেদ রক্তকে শুধু একটা তরল নয়, বরং জীবনের প্রবাহ হিসাবে দেখেছে। তৃতীয় ধাতু হচ্ছে মাংস। এবার আসি মাংস ধাতুতে। এখানে মাংস মানে শুধু আমরা যে মাংস খাই তা নয়, এটি আমাদের পেশি বা শরীরের গঠন,
শক্তি প্রয়োগের সক্ষমতা এবং দৈহিক কাঠামোর একটা গুরুত্বপূর্ণ স্তর। আপনি যদি কয়েক মাস সম্পূর্ণ শুয়ে থাকেন তাহলে কি হবে? আপনার পেশি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে। আবার যদি নিয়মিত ব্যায়াম করেন, উপযুক্ত পুষ্টি নেন, পর্যাপ্ত বিশ্রাম নেন, তাহলে একই পেশি আবার শক্তিশালী হতে পারে। অর্থাৎ শরীর স্থির নয়, এটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পেশি তৈরি হয়, প্রোটিন সংশ্লেষণ হয়, ব্যায়ামের উদ্দীপনা, হরমোন, স্নায়বিক নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত বিশ্রামের সমন্বয়। এই কারণেই আমরা বারবার বলি, শুধু জিম নয়, শুধু প্রোটিন নয়, শুধু ব্যায়াম নয়, শুধু ঘুমও নয়, সবকিছু একসঙ্গে কাজ করে। প্রকৃতি কখনো একটি মাত্র চাবি দিয়ে দরজা খোলে না। এখন একটা অসাধারণ বিষয় আমরা জানবো। আপনি ভাবছেন আপনার শরীর একই রকম আছে, আসলে তা নয়। প্রতিদিন লক্ষ লক্ষ কোষ মারা যাচ্ছে, আবার লক্ষ লক্ষ নতুন কোষ তৈরিও হচ্ছে। ত্বক বদলাচ্ছে, অন্ত্রের আবরণ বদলাচ্ছে, রক্ত কণিকা বদলাচ্ছে। শরীর প্রতিনিয়ত নিজেকে পুনর্গঠন করছে। অর্থাৎ আপনি আজ যা খাচ্ছেন, যেভাবে ঘুমাচ্ছেন, যেভাবে শরীর ব্যবহার করছেন, তা শুধু আজকের জন্যে নয়, আপনার আগামী দিনের শরীরও তৈরি হচ্ছে এই আজকের খাবার থেকে। মানুষ প্রায়ই বলে, আজ একটু খারাপ খেলাম, কিচ্ছু হবে না। হয়তো সত্যি একদিনে কিছু হবে না, কিন্তু এই একদিনটাই ধীরে ধীরে যদি এক সপ্তাহ হয়, এক সপ্তাহটা যদি আস্তে আস্তে এক মাস হয়, এক মাসটা যদি এক বছর হয়, প্রকৃতি কিন্তু সব হিসাব রাখে, আপনার অভ্যাসের ব্যতিক্রমের নয়। যেমন একদিন গাছে জল না দিলে কিচ্ছু হয় না, কিন্তু প্রতিদিন জল না দিলে গাছ শুকিয়ে যায়। মানব শরীরও ঠিক তেমন। সুস্থতা কোনো একদিনের সিদ্ধান্ত নয়, এটা প্রতিদিনের ছোট সিদ্ধান্তের একটা যোগফল। আমি বহু বছর ধরে একটা বিষয় লক্ষ্য করছি, মানুষ খাবার বেছে নিতে অনেক সময় দেয়, কিন্তু খাবার হজম করার মতো জীবনযাপন বেছে নিতে সময় দেয় না। কেউ খুব দামি খাবার খান, কিন্তু ঘুম 4 ঘন্টা। কেউ প্রচুর সাপ্লিমেন্ট খান, কিন্তু সারাদিন বসে থাকেন। কেউ প্রচুর ফল খান, কিন্তু সারাক্ষণ মানসিক চাপে থাকেন। আমাদের মনে রাখতে হবে, শরীর শুধু খাবার দিয়ে তৈরি হয় না, শরীর তৈরি হয় খাবার, চলাফেরা, মানসিক অবস্থা, সূর্যের আলো এবং সময়ের সমন্বয়ে। তাই আজ আমরা কি জানলাম? আয়ুর্বেদের ভাষায় রস, রক্ত এবং মাংস শরীর গঠনের প্রথম 3টি ধাপ হিসেবে বর্ণিত হয়েছে। আধুনিক বিজ্ঞান এই প্রক্রিয়াকে ভিন্ন ভাষায় কিন্তু ব্যাখ্যা করে, কিন্তু একটি বিষয়ে 2 ধারাই একমত, সেটা হলো শরীর প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তোলে। কিন্তু এখনো তো আমাদের 4টে ধাতু বাকি আছে, মেদ, অস্থি, মজ্জা এবং সবচেয়ে রহস্যময় শুক্র। তাহলে এই 4টি ধাতু কি, এদের ভূমিকা কি, এবং কেন আয়ুর্বেদ বলছে মানবদের সবচেয়ে সূক্ষ্ম শক্তির সঙ্গে শেষ ধাতুর সম্পর্ক? এই অসাধারণ আলোচনা অপেক্ষা করছে, কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি এই আলোচনা ভালো লেগে থাকে, যারা নতুন এসছেন তারা স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমি ছোট্ট প্রয়াস করছি যে আমাদের আজকের জীবনে অসুস্থতার যে মূল কারণ, সেই কারণগুলো আসলে কোথায় লুকিয়ে আছে। কারণ স্বাস্থ্য সমৃদ্ধির স্লোগান তো রোগ নয়, রোগের কারণ খোঁজা। প্রকৃতির ইউজার ম্যানুয়ালের পাতা উল্টে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক করে দিন না, আর বেশি বেশি করে মানুষকে এই প্রকৃতির ইউজার ম্যানুয়াল দেখার জন্য উৎসাহিত করুন, শেয়ার করে। চলুন তাহলে পরবর্তী আর 4টি ধাতু বাকি আছে, এদেরকে একটু জেনে নিই। চতুর্থ ধাতু মেদ। মেদ শব্দটি শুনলেই অনেকের মনে হয় এটা নিশ্চয়ই কিছু খারাপ, কারণ আজকাল চর্বি শব্দটিকে প্রায় শত্রু বানিয়ে ফেলা হয়েছে। কিন্তু একটু ভাবুন, আপনার শরীরে যদি একটুও চর্বি না থাকে, আপনি কি বাঁচতে পারবেন? না। আধুনিক বিজ্ঞান বলছে চর্বি শুধু শক্তির ভান্ডার নয়, এটি হরমোন তৈরিতেও সাহায্য করে, কোষের ঝিল্লির গুরুত্বপূর্ণ অংশ, আভ্যন্তরীণ অঙ্গকে সুরক্ষা দেয়, দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে। আয়ুর্বেদও মেদকে শুধুমাত্র অতিরিক্ত ওজন হিসেবে দেখেনি, বরং প্রয়োজনীয় সঞ্চয় ও পুষ্টির একটা স্তর হিসাবে দেখেছে। সমস্যা মেদ নয়, সমস্যা অতিরিক্ত কিংবা অস্বাভাবিক বাড়তি বা ঘাটতিতে। প্রকৃতি সবসময় ভারসাম্যের পক্ষেই কথা বলে। এর পরের ধাতু
অস্থি ধাতু। এবার ভাবুন, আপনার শরীরে যদি হাড়ই না থাকতো, তাহলে আপনি বসতে পারতেন, হাঁটতে পারতেন, হাত তুলতে পারতেন? একটি ভবনের যেমন কাঠামো থাকে, মানব শরীরের সেই কাঠামো হলো অস্থি। আজ আমরা জানি হাড় কোনো মৃত বস্তু নয়, এটি জীবন্ত টিস্যু। সারা জীবন ধরে পুরনো হাড় ভাঙে, নতুন হাড় তৈরি হয় প্রতিদিন, প্রতিনিয়ত। ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন, শারীরিক পরিশ্রম এবং হরমোন সবাই মিলেই হাড়ের স্বাস্থ্য নির্ধারণ করে। আয়ুর্বেদ অস্থিকে শুধু শক্তির প্রতীক নয়, বরং স্থায়িত্বের প্রতীক হিসাবেও দেখেছে। ষষ্ঠ ধাতু হচ্ছে মজ্জা। মজ্জা বললে অনেকে শুধু অস্থি মজ্জার কথা ভাবেন। আয়ুর্বেদের আলোচনায় মজ্জা ধারণাটা আরও বিস্তৃত। ঐতিহ্যগতভাবে এটি অস্থি মজ্জা স্নায়বিক পুষ্টি ও শরীরের গভীর আভ্যন্তরীণ শক্তির সঙ্গে সম্পর্কিত বলে বর্ণিত হয়েছে। আধুনিক বিজ্ঞান বলছে অস্থিমজ্জা রক্তকণিকা তৈরির প্রধান কেন্দ্র, আর স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের মাধ্যমে সমগ্র শরীরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই দুটি ধারণাকে এক করে দেখা ঠিক হবে না, তবে দুটি আমাদের মনে করিয়ে দেয় শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো অনেক সময় চোখে দেখা যায় না, যা অদৃশ্য, তার মূল্য অনেক সময় সবচেয়ে বেশি। সপ্তম ধাতু শুক্র বা আর্তব। এখন আমরা পৌঁছে গেলাম সপ্ত ধাতুর শেষ ধাপে। এই অংশটি নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা রয়েছে। অনেকে ভাবেন শুক্র মানে শুধু পুরুষের শুক্রাণু, আবার আর্তব মানেই শুধু নারীর মাসিক। আয়ুর্বেদের প্রাচীন ব্যাখ্যায় এই শেষ ধাতুকে শুধু একটা জৈবিক পদার্থ হিসেবে নয়, বরং প্রজনন ক্ষমতা, বংশধারা, শরীরের পরিণত পুষ্টির প্রতীক হিসাবেও দেখা হয়েছে। আধুনিক বিজ্ঞান অবশ্য এই বিষয়গুলিকে প্রজননতন্ত্র, ডিম্বাণু, শুক্রাণু, হরমোন এবং জেনেটিক্সের মাধ্যমে ব্যাখ্যা করে। তাই দুটি ভাষা ভিন্ন, কিন্তু দুটি একমত যে নতুন জীবনের সূচনা অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর একটা জৈবিক প্রক্রিয়া। তাহলে সপ্তধাতুর সবচেয়ে বড় শিক্ষা কি? এখন একটা প্রশ্ন করি, যদি আয়ুর্বেদের ভাষায় শরীর ধাপে ধাপে গড়ে ওঠে, তাহলে আজ আপনি যা করছেন তার প্রভাব কি শুধু আজকের উপর পড়বে, নাকি আগামী মাস, আগামী বছর, এমনকি ভবিষ্যতের শরীরের উপরেও পড়বে? আমি মনে করি এখানেই সপ্ত ধাতুর সবচেয়ে বড় শিক্ষা, আর এই শিক্ষাটির জন্যই আজকে আমি সপ্ত ধাতুর বিষয়টা আপনাদের সঙ্গে আমার মতো করে শেয়ার করলাম। প্রকৃতি কখনো শর্টকাট পছন্দ করে না। একদিন ভালো খেয়ে, একদিন ব্যায়াম করে, একদিন তাড়াতাড়ি ঘুমিয়ে সারা জীবনের ফল পাওয়া যায় না। প্রকৃতি অভ্যাসকে পুরস্কার দেয়, অজুহাতকে নয়। আমি গত কয়েক বছর ধরে একটি বিষয় খুব গভীরভাবে অনুভব করেছি। মানুষের সবচেয়ে বড় সমস্যা, সে শরীরকে সম্মান করে না, শরীরকে ব্যবহার করে। আমরা একটি নতুন মোবাইল ফোন কিনলে যতটা যত্ন করি, একটা নতুন গাড়ি কিনলে তাকে সঠিক জ্বালানি দিই, সার্ভিস করাই, কিন্তু একটা শরীর যেটি একবার নষ্ট হলে একইভাবে আর ফিরে পাওয়া যায় না, তার প্রতি আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। আমি আমার নিজের জীবনের কিছু সহজ নীতি অনুসরণ করে চেষ্টা করি। খাবারের প্রকৃতির অংশ বাড়ানোর চেষ্টা প্রতিনিয়ত, অতিরিক্ত না খাওয়া, যতটা সম্ভব শরীরের স্বাভাবিক দিন রাতের ছন্দকে সম্মান করা, প্রতিদিন এমনভাবে ব্যবহার করা নিষ্ক্রিয়তা যাতে জমে না থাকে, ঘুমকে অগ্রাধিকার দেওয়া এবং শরীরের ছোট ছোট সংকেতকে গুরুত্ব দেওয়া। এগুলো কোনো জাদুর নিয়ম নয়, কিন্তু দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর জীবনযাপনের শক্ত ভিত কিন্তু গড়ে তুলতে পারে। এখানে একটা বিষয় স্পষ্টভাবে বলতে চাই, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সপ্তধাতু একটা স্বীকৃত শরীর স্থানগত বা শরীরবৃত্তীয় মডেল নয়। রোগ নির্ণয় বা চিকিৎসাও এই কাঠামো অনুসারে করা যায় না। তবে শরীর প্রতিনিয়ত নিজেকে মেরামত করে, কোষ নতুন হয়, টিস্যু পুনর্গঠিত হয়, পুষ্টি শরীর গঠনে ব্যবহৃত হয়। এই মৌলিক সত্যগুলো আধুনিক বিজ্ঞানও স্পষ্টভাবে সমর্থন করে। তাই এই ধারাবাহিকে আমরা কোনো প্রাচীন ধারণাকে আধুনিক বিজ্ঞানের সমান বলে দাবি করছি না, আবার হাজার বছরের পর্যবেক্ষণকেও অবজ্ঞাও করতে পারছি না। আমরা শিখব কোথায় মিল আছে আর কোথায় পার্থক্য আছে, এবং কোথায় এখনো গবেষণার প্রয়োজন আছে। তাহলে আজকের অনুশীলন কি হওয়া উচিত? আজকে রাতে
ঘুমাতে যাওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি কি এমনভাবে জীবন কাটিয়েছি যাতে আমার আগামী দিনের শরীর একটু ভালোভাবে গড়ে উঠতে পারে? শুধু এই একটা প্রশ্ন উত্তরটি লিখে রাখুন। 7 দিন পরে নিজেই পরিবর্তন দেখতে শুরু করবেন। আজ আমরা তাহলে জানলাম, স্বপ্ন কোনো রহস্যময় গল্প নয়, এটা মানবদেহের পুষ্টি ও গঠনকে বোঝার একটা প্রাচীন ধারণাগত কাঠামো। আধুনিক বিজ্ঞান এই বিষয়কে অন্য ভাষায় ব্যাখ্যা করে। দুই ধারার ভাষা ভিন্ন, কিন্তু একটি শিক্ষা আমাদের সবার জন্য প্রযোজ্য। আজকের জীবনযাপনই আগামী দিনের শরীর তৈরি করে। এখন পর্যন্ত আমরা জেনেছি পঞ্চতত্ত্ব, ত্রিদোষ, সপ্ত ধাতু, কিন্তু একটি প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে। যদি খাদ্য এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে মানুষ খায় কেন? শুধু পেট ভরানোর জন্য, নাকি খাদ্য আসলে তথ্যও বহন করে? পরের পর্বে আমরা শুরু করব এই সিরিজের সবচেয়ে বাস্তব, সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে বিতর্কিত অধ্যায়। সেখানে আমরা আলোচনা করব প্রকৃতি আমাদের কি খেতে শিখিয়েছে, আধুনিক পুষ্টি বিজ্ঞান কি বলছে, এবং কেন এই খাবার একজনের জন্য উপকারী হলেও অন্যজনের জন্য সবসময় একই ফল নাও দিতে পারে। মনে রাখবেন, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটি বীজকে সে সময় দেয়, একটি গাছকে সে সময় দেয়, একটি শিশুকেও সে সময় দেয়। তাহলে নিজের শরীরকে সময় দিতে আপনি কেন কৃপণ হবেন? কারণ সুস্থতার তো কোনো গন্তব্য নয়, এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের একটা আজীবনের যাত্রা। আবার দেখা হবে প্রকৃতির ইউজার ম্যানুয়ালে এর পরবর্তী পর্বে। নমস্কার।